নিয়তির কি পরিহাস। মমতা দি লড়ছে বামফ্রন্টের এগেনস্টে, বামফ্রন্ট অপশাসনের এগেনস্টে। সব দিকে মমতা, মা বোনদের ক্ষমতা মমতা মমতা মমতা, কৃষকের ক্ষমতা মমতা মমতা মমতা, শ্রমিকের ক্ষমতা মমতা মমতা মমতা। 98 মমতা করল তৃণমূল কংগ্রেস। আমি কিন্তু পাল্টাইনি, আমি কংগ্রেসেরই সমর্থক ছিলাম। তবু মমতাকে দেখতাম, কখনো মনে হতো এ তো আমার কাছে রেলিং, কখনো বা রামকৃষ্ণ, কখনো বা সারদা, কখনো বা বিবেকানন্দ। 2011 দিদি এলেন কংগ্রেসের পিঠে চড়ে, তখনও কিন্তু আমি তৃণমূল করিনি, কংগ্রেসেরই সমর্থক ছিলাম। 2014 ভাইপো যখন ঢুকলো, সোমেন মিত্রের ওই আসনের ডায়মন্ড হারবারে উড়ি নিয়ে আসা হলো, তখন থেকে দিদির পতন শুরু হলো। দিদি বুঝতে পারলো না, 16 সাল জিতে গেল, ফের আরো পতন। দিদিকে কেন্দ্র করে, পার্টিকে কেন্দ্র করে চারিদিকে শুধু শুধু অরাজকতা। 21 চেয়েছিলাম দিদি চলে যাক, যায়নি। কিছু নাটক করে দিদি ফের ক্ষমতায় চলে এলো। তখন দিদিকে লেলিন মনে হতো না, রামকৃষ্ণ মনে হতো না, সারদা নই। অভয়ের মৃত্যুর পর 26,000 চাকরি হারাদের পর আমি সরাসরি বিজেপির পতাকা তলে চলে এলাম। আমি মনে করলাম বিজেপি ছাড়া দিদিকে কিছুতেই হটানো যাবে না। ওয়েস্ট বেঙ্গল কংগ্রেস বা বামফ্রন্ট কখনই পারবে না। বিভিন্ন মন্দিরে মসজিদে ছুটে গেলাম, মসজিদেও গেছি। কেন গেছি? রাষ্ট্রবাদী মুসলিমদের জন্য। শিক্ষিত মুসলিম সমাজ দিদির আন্ডারে পড়ে কতটা পিছিয়ে গেছে, কতটা পিছিয়ে গেছে। 15 বছরে তারা পেয়েছিল কি? শিক্ষারা তারা বাড়ি, বলুন তো। সেই জন্য গেছি। এবং 26-এ আমার ডাক শুনলেন ভগবান, দিদিকে সরিয়ে দিলেন ক্ষমতা থেকে। কিন্তু আমার সে কথার মানে এটা বলতে চাইছি না যে 26-এ দিদি হেরে যাওয়ার পরে বা বিজেপি আসার পরে একটা গণতন্ত্রের হত্যা হলো না? কি হলো? দিদিকে যারা কেন্দ্র করে কোটি কোটি হয়েছে, যারা এমএলএ এমপি হয়েছে, সব বাটি হাতে এনডিএর দরজার বাইরে। 20 জন এমপি ভূপেন্দ্র যাদবের ঘরে চলে গেছে, আমাকে বাঁচান, আমাদের বাঁচান। এনডিএ হয়তো ওদের নিয়ে নেবে, কারণ নিজেদের কেন্দ্রে নিজেদের আরো মেরুদণ্ডটাকে মজবুত করার জন্য। কিন্তু এসে লাভ কি হলো বলুন তো? যারা আজকে যাচ্ছে এমএলএ এমপিরা, তারা পরবর্তীকালে পরবর্তী ভোটে 29-এর ভোটে তারা কি বিজেপির টিকিটে লড়বে, না বিজেপির শরিক হয়ে তারা এনডিএ হয়ে লড়বে? বিজেপিকে ওয়েস্ট বেঙ্গলে এই মানে 30 জন বা 28 জন বা 20 জন এমপি যারা আছেন, যারা এনডিএ দরজায় দাঁড় করেছেন, তাদের কি কোনো আসন ছাড়বেন? যদি ছেড়ে দেন, গোটা পাঁচেক ছাড়তে পারে। এক সুদীপ দা, এক কাকুরিদি, আর ওই শতাব্দী তাকে, আর মুর্শিদাবাদ 3 জন এমপি আছে। বিজেপি যদি ওদের আসন ছেড়েও দেয়, তাও ওরা হারবে। যদি আসন না ছাড়ে, ওরা যদি লড়ে, সবারই জগন্নাথ যাতে হবে। কেন ওরা গেছে, কিন্তু তৃণমূলের জনগণ, তৃণমূলের ভোট কিন্তু ওদের পিছনে যায়নি। ওদের পিছনে কিন্তু কেউ নেই। দিদির পিছনে তৃণমূলের কর্মীরা আছে। আমি মনে করি একজন বিজেপির সমর্থক হিসাবে, বিজেপির কর্মী হিসাবে। এবং দিদি যদি বাই চান্স কংগ্রেসে ঢুকে যায়, যে কংগ্রেসের বুকে উনি ছুরি মেরেছিলেন, যে কংগ্রেসকে উনি লাঠি মেরেছিলেন, ঢুকে যায়, বলেছিলেন আমি কংগ্রেস করতাম, ভাবতেও কষ্ট লাগে। সেটা যদি মাথা নিচু করে ঢুকে যায়, রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে যদি নেতৃত্ব মনে করেন, অজিত তাকে যদি উনি
নেতৃত্ব মনে করেন তারা ঢুকুক, অসুবিধা নেই। কাল কৃষ্ণে দেখা, কাল কৃষ্ণে দেখা। তাহলে কিন্তু আগামী দিনের রাজনীতি কিন্তু পাল্টে যাবে। যদি কংগ্রেস ঢোকে, তাহলে আমার মনে হয় টোটাল ওয়েস্ট বেঙ্গল ভোটের এখনো 20 থেকে 25% ভোট হিন্দু মুসলিম মিলিয়ে দিদির পিছনে পিছনে ওরাও হাতে হাত মেলাবে, হাতে হাত মেলাবে, হাত চিহ্নে ওরা সমর্থন করবে। সেক্ষেত্রে কিন্তু রাজনীতির একটা বিপদ আসতে পারে সর্বভারতীয় ক্ষেত্রে। সেটা কিন্তু চিন্তা করতে হবে। দিদি এখন কি করে, দিদি এখন কি করে? যেই কংগ্রেসকে কেন্দ্র করে দিদি রাজনীতির উত্থান 1984 সাল, কেউ বলে সোমনাথ চ্যাটার্জি, কিন্তু আমি বলবো আমার মনে হয় ওটা বিপ্লব দাশগুপ্ত, যাকে হারিয়ে দিদি প্রথম এমপি হয়েছিলেন। সেই দলে যদি দিদি ঢুকে যান ইন্দিরা গান্ধীর পদতলে, তাহলে কিন্তু আগামী রাজনীতি একটু পাল্টাবে। কংগ্রেসে যদি দিদি ঢোকে, তাহলে কিন্তু রাজনীতি পাল্টাতে বাধ্য। এটা কিন্তু আগামী বলছে, মানে কাল বলছে, কাল কৃষ্ণে দেখা। নমস্কার, এটা পাঠাচ্ছি।